ইজ এনবিআর রেডি রেভিনিউ আদায় করার জন্য? 6,04,000 যেটি টার্গেট দেওয়া হয় সেটা একটু এম্বিশাস, বাট এটা অ্যাচিভেবল না এটা বলা যাবে না। সব জায়গা থেকে যদি আমার তথ্যগুলো যদি প্রপারলি যদি এনবিআর ক্যান কালেক্ট, তাহলে ডাটাবেস যদি সেই লেভেলের হয় তাহলে কর ফাঁকির পরিমাণ অটোমেটিক্যালি কমে যাবে। ভিত্তিটা কোথায় বাড়ছে? বড় বড় যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে তারাই কিন্তু সরবরাহগুলো করেন, জি, কিন্তু যাদের কাছে করেন তাদের অনেকেই হয়তো ট্যাক্স নেটের আওতায় নেই। তো সেটাও একটা বিবেচনায় রেখে আমাদের চিন্তা করা হয়েছে যে এখান থেকেও একটি বেশ বড় অঙ্কের সংখ্যায় আমরা ট্যাক্স পেয়ার পেয়ে যাব। ট্যাক্সেবল পিপল বাংলাদেশে কেমন, এ ধরনের কোনো স্টাডি আছে? আমাদের যে জিডিপির যে সাইজ আছে তাতে আমাদের অন্তত 2 কোটি ট্যাক্স পেয়ার হওয়াটা খুব বিচিত্র হওয়ার কথা না। ট্যাক্স অফিস নিয়ে এক ধরনের ভীতি কাজ করে। সাধারণত কর ভীতির জন্য মূলত হলো যে আমাদের তথ্য ঘাটতির বিষয়টা এক নাম্বার। যদি আমি সত্যিকার অর্থে ট্যাক্স দিই তাহলে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ঘুষ দুর্নীতি এটা একটা বড় সমস্যা। আমরা যে রিটার্নগুলো সাবমিট করছি আপনাকে তো অফিসে যেতে হচ্ছে না, রাইট। আপনি রিটার্নের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন অনলাইন থেকে, রিটার্ন সাবমিট হয়ে যাচ্ছে, সার্ভিসগুলো ম্যাক্সিমাম। অডিটে দেখলেন যে কোনো একটা ফাইলে সে তথ্য গোপন করেছে, ওই পরিমাণ ট্যাক্সটাকে এডিশনাল তাকে আমাদের ইম্পোজ করা হয়। ধরেন কারো একটা ফ্ল্যাট আছে সেটা এখানে উল্লেখ করেনি, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইনকাম। যে রেট আছে সেই রেটে তাকে ট্যাক্স দিতে হবে। এত কম ট্যাক্স, এটার কারণটা কি? বাংলাদেশের বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের এক্সামশন কালচারটা অনেক বেশি গভীরে প্রথিত আছে। IMF এরও তো একটা চাপ আছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ফাইন্যান্স প্রেজেন্স টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি এনবিআর ট্যাক্স পলিসির মেম্বার মিস্টার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সো কারেন্ট মেম্বার, এটা আমরা আসলে ইউজুয়ালি অনেক সময় আমরা দেখেছি এই শোতে আমরা এনবিআর এর এক্স চেয়ারম্যানদের বা মেম্বারদের আমরা পেয়েছি, কিন্তু কারেন্ট আসলে যারা কাজ করছে তো সেরকম একজনকে আমরা পেয়েছি এবং আশা করি আসলে বিভিন্ন ট্যাক্সের ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দর্শক আপনারা জানতে পারবেন যে আসলে কি হচ্ছে এবং অনেক রকমের আসলে ট্যাক্স ইভেশন, হয়রানি, দুর্নীতি, বিভিন্ন ধরনের কথা আমরা শুনে থাকি। তো এগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিতভাবে। সো মিস্টার ফারুকী, আপনাকে স্বাগতম টিভিএস ইনসাইটে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন আপনার ব্যস্ততা সত্ত্বেও। তো আমরা একটু শুরু করতে চাই যে সম্প্রতি সরকার বাজেট দিল, নতুন সরকার 26-27 অর্থ বছরের জন্য। তো 9,38,000 কোটি টাকার বাজেট। তো আমরা দেখলাম যে এনবিআরকে সেটা একটা টার্গেট দেওয়া হয়েছে রেভিনিউর জন্য 6,04,000 কোটি টাকা। সো আসলে এটা অনেকেই অলরেডি বলছে যে এটা অ্যাচিভেবল না, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে আপনার এনবিআর কতটা রেডি, কতটা প্রস্তুত যে এই আসলে বড় একটা এবারে 4 লাখ কোটি টাকার মতো গত অর্থ বছরে, তো সেখান থেকে অলমোস্ট 50%-এর একটা জাম্প। ইজ এনবিআর রেডি এই যে এই পরিমাণ রেভিনিউ আদায় করার জন্য? ধন্যবাদ। সত্যিকার অর্থেই 6,04,000 যেটি টার্গেট দেওয়া হয় সেটা একটু এম্বিশাস, বাট এটা অ্যাচিভেবল না এটা বলা যাবে না। কারণ এনবিআর যে পটেনশিয়ালিটিটা আছে, আমাদের যে জায়গাগুলোতে কাজ করার সুযোগ রয়েছে সেই জায়গাগুলোতে প্রপারলি যদি কাজ করা হয় এবং আসলে সব কিছুই আপনি বুঝতে পারেন যে একটা কীভাবে এটা অ্যাচিভ করা সম্ভব, তার জন্যে এনবিআর অলরেডি হ্যাজ টেকেন সো মেনি ইনিশিয়েটিভস। এর মধ্যে ডিজিটালাইজেশন একটা অন্যতম একটা বিষয়। এবারের বাজেটের কিন্তু মূল যে থিমটি ছিল সেটা হচ্ছে যে আমরা করের হার না বাড়িয়ে করের ভিত্তি সম্প্রসারণ করার মধ্যে দিয়ে কাজটি করব। তো সেই কারণে আপনার করের ভিত্তি বাড়ানোর জন্য কিন্তু উদ্যোগ নেওয়া আছে। এর বাইরে আমাদের যে অ্যাক্সেসিবিলিটিগুলো আছে বিভিন্ন জায়গায়, যার মধ্য দিয়ে যে কর ফাঁকির ঘটনাগুলো যেটা ঘটে সেটি যদি কমিয়ে নিয়ে আসা যায় এবং যে লস্ট রেভিনিউগুলো আছে তার জন্য যে সমস্ত পদ্ধতি আমাদের আছে সেটা যদি প্রপারলি এনফোর্স করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে এটা অ্যাচিভেবল একটা টার্গেটই আছে। যে ভিত্তি বাড়ানোর কথা বলছেন, ভিত্তিটা কোথায় বাড়ছে বা বাড়বে, আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনাটা হলো আসলে সম্প্রসারণ, যেটি মূল বিষয় যে যারা এখনও ট্যাক্সের নেটে আসেননি জি, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, তার জন্য বিভিন্ন রকমের
পদ্ধতি আছে। একটি হলো যে আপনারা দেখেন যে সব কিছুর সাথেই আপনাদের বিভিন্ন খাতে আপনার যখন ব্যবসা করতে গেলে অথবা একটা প্রফেশনাল ডিগ্রি আপনি যখন নিচ্ছেন, সব কিছুর ক্ষেত্রেই টিএনটা বাধ্যতামূলক করা আছে। এর ভিতর থেকেও কিন্তু বড় একটি অংশ আমাদের নতুন করদাতা হিসেবে যুক্ত হচ্ছেন। এর বাইরে এবারের বাজেটেও কিছু উদ্যোগ নেওয়া আছে। তার ভিতরে একটি হচ্ছে যেমন ধরেন আপনার পাইকারি লেভেলের যে বিক্রয় থেকে আমাদের একটা বড় অংশই কিন্তু বড় বড় যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছেন তারাই কিন্তু সরবরাহগুলো করেন। কিন্তু যাদের কাছে করেন তাদের অনেকেই হয়তো ট্যাক্স নেটের আওতায় নেই। তো সেটাও একটা বিবেচনায় রেখে আমাদের চিন্তা করা হয়েছে যে এখান থেকেও একটি বেশ বড় অঙ্কের সংখ্যায় আমরা ট্যাক্স পেয়ার পেয়ে যাব। এরকম ভ্যাটের ক্ষেত্রেও চেষ্টা করা হচ্ছে যে খুচরা পর্যায়ে যদি যাওয়া যায় তাহলে এটির আওতাটা বৃদ্ধি হচ্ছে এবং তার ভিতরে নতুন করদাতা যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের এই করের আদায়ের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে। রাইট, আপনি এই যে ভিত্তি বাড়ানোর কথা বলছেন, তো আমাদের যদি আমরা ডেটা দেখি যে বাংলাদেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেওয়া আছে 1,10,12,00,000-এর মতো এরকম, কিন্তু ট্যাক্স ফাইল করছে কিন্তু আপনার লেস দেন 50 লাখ আই থিঙ্ক, বা অ্যারাউন্ড 50 লাখ, অ্যারাউন্ড 50 লাখ। তো এটা আসলে যে আপনার ফাইলার্স এত কম কেন, বা মানে রিটার্ন সাবমিট করছে অনেক কম, টিন নাম্বার অনেক বেশি, এটা কেন হয়? এটা অনেক সময় হয় কি আপনার আমাদের যেমন সক্ষমতার বিষয়টা আপনি যে কথাটা বলেছিলেন, আমার যে নাম্বার অফ ফাইলস আছে সেই তুলনায় আমাদের যে অফিসগুলো আছে অফিসের সংখ্যাও কম, আমাদের ম্যান পাওয়ারের ঘাটতিও আছে, প্রপারলি মনিটর করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এর বাইরে বাস্তব হচ্ছে যে অনেক সময় একজন করদাতা হয়তো তার সেই জায়গাটিতে নেই, এখন কর দেওয়ার সক্ষমতাও নেই, অথবা মারা গেছেন, এরকম অনেকের নাম্বারই কিন্তু এখন এক্সিস্ট করছে। তো আমরা এটাকে ভেরিফাই করছি, এটা অলরেডি শুরু হয়েছে, ভেরিফিকেশনটা হচ্ছে। যাদের সত্যিকার অর্থে এখনও সক্ষমতা আছে অথচ এড়িয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে আমাদের আসলে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আর যেগুলো যৌক্তিক কারণেই দিতে পারছেন না অথবা তারা আসলে করের নিতে থাকার মতো অবস্থায় নেই অথবা মারা গেছেন, তাদেরটি যেন আমরা বাদ দিতে পারি সেই উদ্যোগটাও গ্রহণ করা হয়েছে এনবিআর থেকে। ওকে, তো এই যে আপনার ধরেন যে বাংলাদেশে আপনাদের কি কোনো এস্টিমেট আছে যে ট্যাক্সেবল লোকজন কি পরিমাণ, এ ধরনের কোনো একটা, যেহেতু আপনারা মানে ট্যাক্স কালেকশনটা বাড়ানোর পরিকল্পনা আছে, তো স্বাভাবিকভাবেই আসলে ট্যাক্সেবল পিপল বাংলাদেশে কেমন, এ ধরনের কোনো স্টাডি আছে? আসলে আপনার আমাদের দেশের পার্সপেক্টিভে এরকম সরাসরি ওই পরিমাণে আমাদের রিসার্চটি নেই, রিসার্চ করার জায়গাটাও আমাদের আসলে কম। কিন্তু এমনিতে যদি আমাদের যদি ভলিউম চিন্তা করেন, আমাদের ইকোনমিক ভলিউম, আমাদের যে জিডিপির যে সাইজ আছে, তাতে আমাদের অন্তত 2 কোটি ট্যাক্স পেয়ার হওয়াটা খুব বিচিত্র হওয়ার কথা না। এবং এটা যদি আমরা অন্যান্য দেশের এক্সপিরিয়েন্সও চিন্তা করি, বিভিন্ন দেশের জিডিপির সাইজ এবং তাদের যে মানুষের সংখ্যা, সেই তুলনায় যেভাবে যে পরিমাণ ট্যাক্স পেয়ার থাকে সেই তুলনায় অন্তত 2 কোটি ট্যাক্স পেয়ার হওয়াটা, ইনকাম ট্যাক্সের পে হওয়াটা বিচিত্র না। ওকে, তো আপনার অনেক সময় দেখা যায় যে গ্রাম এলাকায়ও আপনি ওখানেও ধরেন যে কিছু লোক, ধনী লোকজন আছে যে অনেক কৃষি জমি, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু এরা বেশিরভাগই ট্যাক্স নেটের বাইরে, তো এদের কি আনার, ট্যাক্স নেটের মধ্যে আনার আপনাদের কোনো পরিকল্পনা আছে? আপনারা দেখেন যে সংস্কারের যে কার্যক্রম চলছে, সংস্কারের মধ্যে একটা অন্যতম হচ্ছে কিন্তু এই করের যে অফিসগুলো আছে এটিকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আছে। তো সেটা এখনও সম্ভব হয়নি, বাট আমার মনে হয় যে অতি সত্বরই এই কাজটি হবে। উপজেলা পর্যায়ে পর্যন্ত যদি আমাদের অফিসগুলো নিয়ে যাওয়া যায় তাহলে আমরা কি করতে পারছি, প্রান্তিক লেভেলের লোকদেরকে ট্যাক্স সার্ভিসটা দিতে পারছি একদম তাদের কাছে থেকে। দে ডোন্ট নিড টু কাম টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল অথবা একটু বড় কোনো জায়গা বিভাগীয় লেভেলে আসতে হচ্ছে না। তাহলে হবে কি তাদের জন্য সহজ হবে এবং তাদেরকে ডিটেকশন করাটাও আমাদের জন্য সহজ হবে যে কারা আসলে ক্যাপেবল আছে অথচ কর্নেটে আসতেছেন না। তাদেরকে ডিটেকশন যেমন সহজ হবে এবং তাদের জন্যও কিন্তু কমপ্লায়েন্স করাটা অনেক বেশি সহজতর হবে, দ্রুত হবে। সেই কাজটি আসলে শুরু হয়েছে। আমার ধারণা যে আগামী কয়েক বছরের ভিতরে সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো। আচ্ছা, ওকে, উপজেলা লেভেল পর্যন্ত অফিস নিয়ে যাওয়া, রাইট। তো আপনার অনেকে কিন্তু বাংলাদেশে একটা আপনার এনবিআর বা ট্যাক্স অফিস নিয়ে এক ধরনের ভীতি কাজ করে। অনেকেই আসলে এই ধরনের ভয় আছে যে একবার আমি এই নেটের মধ্যে আসলে ট্যাক্স দিলে আমার এগুলো অসুবিধা হবে। সো এই ধরনের আসলে ভীতি দূর করা, বা আবার কেউ কেউ বলে যে আমি ট্যাক্সটা কেন দেবো, আমি আসলে কি পাচ্ছি, স্টেট আমাকে, সরকার আমাকে কি দিচ্ছে,
সো এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আসলে এটি একটি বিহেভিয়ারাল একটা প্যাটার্ন আসলে। স্বাভাবিকভাবেই কর দিতে চায় এরকম লোকের সংখ্যা খুব একটা বেশি নেই। তো আমাদের এই যে বিষয়টি আছে, আর কর ভীতির যে বিষয়টা বললেন, এটা হচ্ছে সিস্টেমের বিষয়। আস্থার কিছু অভাব আছে, কর বিভাগের উপরে আস্থার কিছু অভাব আছে। এর বাইরেও আপনার সরকার কিভাবে ব্যয় করছেন তাদের দেওয়া টাকাটা, সেটার ব্যাপারেও কিছুটা কোশ্চেন অনেক সময় তুলেন ওনারা। এই যে সবগুলো মিলিয়ে আসলে একটা বিহেভিয়ারাল এটাকেই হচ্ছে কর ফাঁকি দেওয়ার বা কম না দেওয়ার একটা প্রবণতা এমনিতে থাকতে পারে। তো সেই জায়গাটাতে আমাদের দুটোভাবে এটাকে করা যায়। সাধারণত কর ভীতির জন্যে মূলত হলো যে আমাদের তথ্য ঘাটতির বিষয়টা এক নাম্বার, জি, আমি মনে করি। যে আমরা জানি না যে আসলে যদি আমি সত্যিকার অর্থে ট্যাক্স দিই তাহলে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় হলো এটা একটা সিস্টেমের একটা বিষয় আছে, এটি কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। এখন দেখেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভেও এখন আমাদের রিটার্ন আমরা সাবমিট করতেছি অনলাইনে। জি, এই অনলাইন থেকে মাত্র 2 থেকে 3% রিটার্ন বাছাই করা হচ্ছে, তা অডিটটা করা হচ্ছে ডিজিটালি। আচ্ছা, কারো কোনো ব্যক্তিগতভাবে এটাকে বাছাই করার কোনো সক্ষমতা কারো নাই। তার মানে হচ্ছে মাত্র 100 জনের মধ্যে 3 জন হয়তো অডিটের আওতায় পড়বেন, তাহলে আর 97% কিন্তু ওইটার আওতায় পড়ছেন না। জি, তাহলে সব মিলিয়ে যদি চিন্তা করেন কতগুলো লোককে আমাদের অডিটের আওতায় পড়ছে, তার মানে 97% সম্ভাবনা আপনার এমনিতেই অন্তত কোনো রকমের ঝামেলায় যাওয়ার কোনো সুযোগ নেই। সেটি একটি, এই সিস্টেমটি। দ্বিতীয় হচ্ছে সিলেকশনটি করেছি আমরা ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে, একটা রিস্ক বেসড মানে হলো যে আমরা কিছু কিছু ওয়েটেজ দিই যে এই জায়গাতে আমাদের দেখার দরকার কোথায় কিভাবে দিয়েছে। সেই জায়গাটা তো হচ্ছে আসলে সাধারণ করদাতার জন্য ওই বিষয়গুলো একেবারেই প্রযোজ্য না। তার মানে হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আপনার রিস্ক ফ্যাক্টরটা ভেরি লো, আসলে ভয় পাওয়ার আসলে কিছু নেই। তারপরে যে জিনিসটা আছে যে আস্থার যে কথাটা বললাম, কিছুটা আস্থার সংকট রয়েছে, সেই জায়গাটাকে আমরা সিস্টেম পরিবর্তন করার মধ্য দিয়ে, ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে উই ক্যান রিডিউস দিস। অন্তত কর ভীতি থাকাটা থেকে আমরা বেরিয়ে আসাটা খুব সহজ। বাট আপনার একটা বহু বছরের বিহেভিয়ারাল প্যাটার্নটাকে ঠিক করার জন্য আমাদের আসলে সরকারকে আস্থায় নিতে হবে। তাদের প্রতি বিশেষ করে ট্যাক্স পেয়ার যারা আছেন তাদের মোটিভেশনের বিষয়টি আছে, তাদেরকে উদ্বুদ্ধকরণের বিষয় আছে। এর বাইরেও মূল বিষয় হচ্ছে যে সরকারের ব্যয়ের যে স্বচ্ছতা যে নিয়ে আসার কথা বলছেন বর্তমান সরকার, সেটাও ভীষণভাবে উদ্বুদ্ধ করতে হবে। দ্বিতীয় কথা হলো যে কীভাবে টাকাতে ব্যয় হচ্ছে, যে কথাটা এবার আমাদের বর্তমান সরকার বলছেন যে তোমার এই দেওয়ার টাকাটা আমরা এই খাতে এইভাবে ব্যয় করছি। রাইট, এই জিনিসটি একটি নতুন ধারণা আমাদের বাংলাদেশের জন্য। এইভাবেই আমার মনে হয় যে ওনাদেরকে উদ্বুদ্ধ করা সম্ভব হবে। তারাও ফিল করবেন যে আমাদের যে একজন প্রাউড ট্যাক্স পেয়ার হওয়ার যে সুযোগ বাই পেইং ট্যাক্স, এই বোধটিও তাদের ভিতরে আসলে জাগ্রত করা দরকার। তার মধ্য দিয়ে আমার মনে হয় যে আমাদের কর ভীতি যেমন সহজেই আমরা পদ্ধতি পরিবর্তন করার মধ্য দিয়ে, উন্নত করার মধ্য দিয়ে, ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা কমাতে পারি, এবং করদাতাদেরকে সেই ধরনের যে একটি গর্বিত একটি করদাতা হওয়ার যে বোধটি, সেটি যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় দুটোই কোনো সমস্যা হবে না বাংলাদেশের জন্য। রাইট। কিন্তু আরেকটি বিষয় যেটা আছে, যারা করদাতারা এই অভিযোগটি করে থাকেন যে আসলে ঘুষ দুর্নীতি এটা একটা বড় সমস্যা আপনার সব ধরনের ট্যাক্স অফিসে। তারা এটা বলে থাকে যে আসলে এই ঘুষ ছাড়া আসলে কোনো কাজ হয় না, এই ধরনের কথাও বলে থাকে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা আসলে ট্যাক্স অফিসের জন্য প্রযোজ্য না। এই কারণে বলছি যে আমরা যে রিটার্নগুলো সাবমিট করছি, আপনাকে তো অফিসে যেতে হচ্ছে না। রাইট, আপনি রিটার্নের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন অনলাইন থেকে, রিটার্ন সাবমিট হয়ে যাচ্ছে, সার্ভিসগুলো ম্যাক্সিমাম। তো 97 জন কিন্তু সমস্ত সার্ভিস পাচ্ছেন ইভেন উইদাউট ভিজিটিং দ্য অফিস। তার মানে ঘুষ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক কিন্তু নাই। এর বাইরে যদি বলি আমরা যে এই সংখ্যাটা আসলে খুব বেশি নয়, বাট এই ধরনের একটা প্রবাদ বা একটা ধারণা আছে, বাট এই পরিমাণটা খুব বেশি না। বাট আমরা যে জিনিসটি মনে করি যে যদি থেকেও থাকে, এটি কমানো খুবই সম্ভব। দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা সিস্টেম পরিবর্তন করাই, যে যখন বললাম যে 97 কিন্তু এর বাইরে চলে যাচ্ছে, ওইটার বাইরে চলে যাচ্ছে, তাহলে আসলে তাদের ক্ষেত্রে কিন্তু সিস্টেমই করলো 97% আপনার হওয়ার কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা নাই, একদম অ্যাবসলিউটলি নো। আর 3%-এ আমরা যে ওয়েটেজগুলো দেই,
সেই ওয়েটেজের ভিতরে যদি না পড়ে যদি সেখানে তথ্য দিতে পারে তাহলে কিন্তু প্রথম ওই থেকে বেশ কিছু বাদ চলে যায়। আমাদের যে সিস্টেম করা হয়েছে যে একটা অডিট যখন পড়বেন তাকে জানাতে হবে যে তোমার এই কারণে তোমার ব্যাখ্যা দরকার আছে বা এইগুলো দিতে হবে। প্রমাণগুলো যদি ওনারা দিয়ে দিতে পারেন, ব্যাখ্যা যদি দিতে পারেন, তাহলে কিন্তু অডিট থেকে তাদেরটাও বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এইটার যে প্রক্রিয়ায় আছে এখানে অনেকেই ইনভলভ হচ্ছে, কমিশনার থেকে শুরু করে ডেপুটি কমিশনার পর্যন্ত। এই ইনভলভমেন্ট করার মধ্য দিয়ে আসলে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে। কেউ চাইলেই কিন্তু এটা ভিন্ন রকম করতে পারছেন না। তো সেই জায়গাগুলোতে আছে, আপিল আছে, ট্রাইব্যুনাল আছে, বিভিন্ন লেভেলে আমরা সেভাবে চেষ্টা করছি। আর সিলেকশন প্রসেসটাকে ডিজিটালাইজেশন করার মধ্য দিয়ে আসলে এমনিতেই এটা একেবারে শূন্যের কোটায় চলে আসার মতো অবস্থায় আছে। আর বাকি যেটা আছে যে একটু যদি সিস্টেম যদি আরেকটু চেঞ্জ করা যায়, বিভিন্ন দেশে যারা সফল হয়েছে রাজস্ব বিভাগে দুর্নীতি কমানোর পেছনে দুটো জিনিস তারা করেছে। কি করেছে? একটি হচ্ছে যে এই যারা কর রাজস্ব আদায়ের সাথে আছেন তাদের একটা প্রণোদনার ব্যবস্থা রাখেন বেশ ভালো পরিমাণে, আপনার লস্ট কর আদায়ের জন্যে এবং ভালো কাজ করার জন্য উইথ ইন্টিগ্রিটি কাজ করছেন। সেটা তো বাংলাদেশেও আছে জন্য অনেক ভালো পরিমাণে প্রণোদনার ব্যবস্থা। বাংলাদেশে যেটা আছে সেটা অত বেশি উজ্জ্বল একটা রাখতে পারছে না। তো সেই জায়গাতে যদি একটি করা হয়, আর দ্বিতীয় একটা জিনিস থাকে যে এরপরেও যদি কেউ করে তার শাস্তির ব্যবস্থাটা অনেক বেশি হবে। প্রচলিত যে শাস্তির পরিমাণ তার চেয়ে শাস্তির পরিমাণ বেশি হবে, আবার আপনার যে প্রচলিত যে বেতন কাঠামো আছে তার চেয়ে তোমার বেতন অনেক বেশি হবে বা প্রণোদনার পরিমাণ বেশি হবে। এটার মধ্য দিয়ে আমি জেনেছি দু একটা দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা দু একবার বলেছে যে আমাদের এখানে খুঁজতে হয় যে কেউ করাপশন করে কি না। মানে দ্যাট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড এ পারসন হু ইজ ইনভলভ ইন করাপশন। সো এই যে জায়গাটাতে এই জিনিসটি যদি আমাদের দেশেও যদি সেভাবে সরকার নিয়ে আসেন তাহলে আমার ধারণা যে শাস্তির পরিমাণও বেশি, আবার তোমার প্রণোদনার পরিমাণটাও বেশি। তুমি যদি ভালো থাকো, একজন যদি ভালো থাকে তাহলে কিন্তু সরকারও লাভবান হবে। বাংলাদেশে আপনার জানলে আপনি দেখবেন যে আমাদের ইভেন সাবকন্টিনেন্টের রাজস্ব আদায়ের পিছনে যে পরিমাণ বিনিয়োগ থাকে বাংলাদেশে তার চেয়ে 1/3। আচ্ছা, ইভেন সাবকন্টিনেন্ট অন্য দেশের তুলনায় আমি যাচ্ছি না। প্রায় 100 টাকায় ইন্ডিয়া এবং পাকিস্তান, শ্রীলঙ্কা তারা 1 টাকার কাছাকাছি ব্যয় করে, 75 পয়সা থেকে 1 টাকা। আমাদের দেশে ব্যয় হচ্ছে 30 পয়সা। এই 30 পয়সার মধ্যে ম্যাক্সিমাম বার আমাদের সব ভাড়া বাড়িতে আমাদের অফিসগুলো আছে, এর পিছনেই সবচেয়ে বড় ব্যয়টাই হচ্ছে। তার মানে আসলে এটা 30 পয়সাও না। তার মানে হলো ক্যাপাসিটি বিল্ডিং প্রণোদনার ক্ষেত্রে আমাদের যে পরিমাণ ব্যয় আমরা করছি সেটা আসলে মোটেই পর্যাপ্ত না। সো এই জায়গাতে আমাদের একটু দেখার দরকার আছে। এই যে ডিজিটালাইজেশনের কথা বলছি, অটোমেশনের কথা বলি, 360 ডিগ্রি অটোমেশন যেসব দেশে আছে সেখানেও ম্যান পাওয়ারের পরিমাণ যা থাকে আমাদের তার চেয়ে তো 10 ভাগের 1 ভাগ আছে। এবং এই ডিজিটালাইজেশনের জন্য নিজস্ব কিন্তু অফিস থাকাটা খুবই জরুরি। ভাড়া বাড়িতে আজকে উঠায় দিচ্ছে, কালকে বলছে না এটা চলে যান, আমরা অন্য কাছেই করবো। এইভাবে আসলে আয়কর অফিসগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা, ভ্যাট অফিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকাটা আমাদের ডিজিটালাইজেশনের জন্য খুব প্রবলেম হচ্ছে। তো অটোমেশন যদি আমরা সত্যিকার অর্থে মিন করি তাহলে সেটাকেও আমাদের একই সাথে এই লজিস্টিক্স বিষয়গুলোকেও আমাদের মাথায় রাখা দরকার আছে। রাইট, আপনি ঠিকই বলেছেন, হয়তো ক্যাপাসিটি বিল্ডিং আসলে আরও স্পেন্ড করা দরকার। তো আপনারা যে অডিট করছেন 3% ফাইল, আমি শিওর যে অনেক দর্শক এটা জানতে চাইবে। ধরেন যে আপনারা এই অডিটে দেখলেন যে কোনো একটা ফাইলে সে তথ্য গোপন করেছে বা তার আয় গোপন করেছে, তো এটা যদি আপনার সত্যি হয় তাহলে আসলে কি হয়? তারপরে ওই ট্যাক্স ফাইলারের কি হবে? ট্যাক্স ফাইলার যে পরিমাণ উনি গোপন করেছেন, ব্যয় করেছেন, সেটাকে আমরা আমাদের ট্যাক্সের আওতায় নিয়ে আসি। তার মানে হলো ওই পরিমাণ ট্যাক্সটাকে এডিশনাল তাকে আমাদের ইম্পোজ করা হয়। ধরেন কারো একটা ফ্ল্যাট আছে সেটা এখানে উল্লেখ করেনি, সো তার কি হবে? তার ফ্ল্যাটের ব্যাখ্যা যদি সে না দিতে পারে, যেহেতু উল্লেখই করেনি, তার মানে হলো এটা তার গোপনকৃত অঙ্ক, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইনকাম ওই বছরে, এবং এই ইনকাম হলে যে রেট আছে সেই রেটে তাকে ট্যাক্স দিতে হবে। মানে ওই ফ্ল্যাটের ইনকামের উপরে, ফ্ল্যাটের ইনকাম না, টোটাল বিনিয়োগের পরিমাণটার উপরে সেটাই তার ইনকাম হয়ে যাবে। ধরেন 1 কোটি টাকা একটা ফ্ল্যাট কিনেছে, এটা রিটার্নে শো করা নাই, ব্যাখ্যাও দিতে পারছে না, তাহলে ওই 1 কোটি টাকায় তার ইনকাম হিসেবে ট্রিট হবে। তো 1 কোটি টাকা ইনকাম হলে আপনার যদি 25-30% যদি ট্যাক্স হয়,
তাহলে 30% ট্যাক্স থেকে 30 লাখ টাকা তাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, রাইট। সো এটা দর্শকরা হয়তো জিনিসটা তাদের বুঝতে সুবিধা হলো যে আসলে গোপন করলে কি হতে পারে। আপনার আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা যদি বলি যে আপনার এই যে কর ফাঁকি বাংলাদেশে ট্যাক্স টু জিডিপি রেশিও আপনি জানেন যে এখন লেস দেন 7%, বলা হচ্ছে যে পৃথিবীর মানে ওয়ান অফ দ্য লোয়েস্ট, হয়তো দু একটা আফ্রিকান কান্ট্রিজে এরকম হতে পারে। তো আমাদের দেশে এটা কি ধরেন যে এটা কি মানুষের ট্যাক্স দেওয়ার অনীহা, নাকি ধরেন যে এই যে যেটা আপনি বলছিলেন যে ক্যাপাসিটি, আমাদের সক্ষমতা, আসলে আদায়ের সক্ষমতা, কোনটা আসলে আপনার কাছে বেশি মনে হয় যে এই যে আমাদের এত কম ট্যাক্স, এটার কারণটা কি? আসলে ট্যাক্সের পরিমাণ কিন্তু আমাদের বেড়েছে। আপনি যদি ডাটা দেখেন গত 15 বছর, 20 বছর, 25 বছরে যদি ডাটা দেখেন, তাহলে অলমোস্ট এভরি ইয়ারে কিন্তু গ্রোথ হয়েছে। জি, ট্যাক্স আদায়ের ক্ষেত্রে কিন্তু গ্রোথ হয়েছে, কিন্তু ট্যাক্স জিডিপির হার কমেছে। তো এখানে দুটো জিনিস খুবই লক্ষণীয় একটা বিষয়। একটা হচ্ছে যে নর্মাল যে ট্যাক্সের গ্রোথ, অথচ জিডিপির রেটটা অনেক, ট্যাক্স জিডিপির রেট কম, এটা কিন্তু একটু বিপরীত ধর্মী একটা দিচ্ছে আমাদের কাছে, রিফ্লেকশন আসতেছে। তা আসলে মূল বিষয়টা হলো যে জিডিপিতে কন্ট্রিবিউটিং যে সমস্ত সেক্টরগুলো আছে, অনেকগুলো সেক্টরকেই আমাদের এক্সাম্পশন দেওয়া আছে ফ্রম ট্যাক্স। রাইট। বাংলাদেশের বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের এক্সাম্পশন কালচারটা অনেক বেশি গভীরে প্রথিত আছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার চেষ্টাও চলছে। আইএমএফ এরও তো একটা চাপ আছে যে এক্সাম্পশন কমানো বা থেকে তুলে বেরিয়ে দেওয়া। আসার চেষ্টা, এক্সাম্পশন যেগুলো বলি আমরা, বা আমরা ট্যাক্স এক্সপেন্ডিচার বলি এর ভাষায়, এটিকে কমিয়ে আনতে হবে, তখনই আসলে ট্যাক্স জিডিপির হারটা অনেক বাড়বে। এক্সাম্পশনের ওই পরিমাণটা, সেটারও তো একটা আপনাদের ক্যালকুলেশন আছে। আমাদের কালেকশন যা হয় ট্যাক্স এক্সাম্পশনের পরিমাণ তার চেয়ে কম না। তার থেকে কম? তার চেয়ে খুব একটা বেশি কম না। আচ্ছা। তার মানে হচ্ছে যে আমরা যা কালেকশন করছি, এক্সাম্পশন যদি আমাদের না থাকতো, বাট এক্সাম্পশন যে সবসময় খারাপ জিনিস তা নয় করতো। আমরা কিন্তু বিভিন্ন সেক্টরকে যখন এনকারেজ করতে চাই, নিজস্ব বা শিল্প প্রতিষ্ঠানকে গড়ে তোলার চেষ্টা করি যে এই জায়গাতে আমাদের কাজ করা দরকার, তখন আমরা কিন্তু এই এক্সাম্পশনগুলো দেই, এক্সপেন্ডিচার, ট্যাক্স এক্সপেন্ডিচার বলি। এটি অনেক সময় একটা উদীয়মান অর্থনীতির জন্য দরকারও আছে। সো এটা একবারে আপনি এটাকে জিরোতে নিয়ে আসতে পারবেন না, বাট এটি কমিয়ে নিয়ে আসতে হবে। যে সেক্টরগুলো অলরেডি অনেক বছর তারা এই প্রণোদনাগুলো পেয়েছে, সে তাদের থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে এখন তো অন্তত তারা সক্ষম হয়েছে, দে ক্যান কন্ট্রিবিউট ইন ন্যাশনাল এক্সচেকার। সেইভাবে যদি চিন্তা করি, কিন্তু এখন করা হচ্ছে যে আগামী 5 বছরের ভিতরে আমরা এটাকে অন্তত 50% কমিয়ে আনার চেষ্টা করছি 5 বছরের মধ্যে। রাইট। আপনার আরেকটা বিষয় হচ্ছে যে যেটা সবাই বলে থাকে যে বাংলাদেশে আসলে প্রত্যক্ষ করের পরিমাণ অনেক কম, এগুলো 30% মতো, আবার পরোক্ষ কর হচ্ছে ধরেন 65 to 70%। তো সেটা অনেকেই বলে যে পরোক্ষ কর যত বেশি হবে, আলটিমেটলি আসলে কনজিউমার বা মানুষের উপরেই আসলে চাপটা পড়ে থাকে। তো এই যে বা যদি ডেভেলপ ইকোনমিজ আমরা ধরি, তো সেখানে আসলে রেশিওটা উল্টা, যে ওদের আসলে ডাইরেক্ট ট্যাক্সটাই এই 65-70% হবে, ইনডিরেক্ট ট্যাক্স। তো আমাদের এটা তো আসলে অনেক বছর ধরেই এরকম আছে। এখানে কি আসলে কোনো উন্নতি ঘটছে, বা সামনে আসলে কিছু হতে পারে যে আমাদের ডাইরেক্ট ট্যাক্স থেকে আমাদের ইনকামটা আরও বাড়তে পারে? আপনাদের পরিকল্পনা কি? এটি আসলে ঠিকই বলেছেন যে সারা বিশ্বে, বিশেষ করে উন্নত বিশ্বে 70 থেকে 75% আদায় হলো ডাইরেক্ট ট্যাক্স থেকে, আর 25 to 30% আদায় হচ্ছে ইয়ে থেকে। আমাদের সাবকন্টিনেন্টেও যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কথা চিন্তা করি, সেখানেও প্রত্যক্ষ করের পরিমাণটা কিন্তু আমাদের চেয়ে বেশি। প্রায় 45 থেকে 50% আদায় হচ্ছে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, এইসব জায়গা থেকে প্রত্যক্ষ কর থেকে আদায় হচ্ছে। তার মানে হলো যে এর বাইরেও আমাদের বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল যে এইগুলো আছে, ফোরামগুলো আছে আমাদের ট্যাক্সের, এই আইএমএফ থেকে শুরু করে বিভিন্ন যারা আমাদের সাথে সবসময় চেষ্টা করেন, তাদেরও করা আছে যে সাবকন্টিনেন্টের আমাদের স্ট্যান্ডার্ড, তারা বলেছে অ্যাটলিস্ট 50% তোমাদেরকে যেতে হবে, অ্যাটলিস্ট 50% যেন এর থেকে আসে, এবং একটু লং টার্ম এটাতে ওই যেটি গ্লোবাল পার্সপেক্টিভে যেটা রেটটা আছে, সেটার জন্য তো গ্র্যাজুয়ালি যেতে হবে, যে 30 থেকে 32, 35, বর্তমানে 34%-এর মতো এখন আছে, এবং আগামী বাজেটে এটা 35+ সেট করা হয়েছে। তো এটি আসলে আমি বললাম যে আমাদের যে এক্সপানশনটি করা দরকার, বেস থেকে বড় করা,
নতুন করদাতা থেকে নিয়ে আসা, এবং এটার মূল ফিলোসফিগুলোকে মাথায় রেখে যারা একটু প্রিভিলেজড আছেন, যারা একটু রিচ আছেন, যারা একটু ধনী আছেন, তাদেরকেও তো এগিয়ে আসতে হবে টু পে মোর। আয়কর এবং প্রত্যক্ষ পরোক্ষ করের পার্থক্য আপনি যেটা বলেছেন, যে আয়করটি হচ্ছে অত্যন্ত প্রগ্রেসিভ একটা জিনিস। তার মানে হলো যে আপনি একটু প্রিভিলেজড, আপনার একটু বেশি সক্ষমতা আছে, মানে সক্ষমতার ভিত্তিতে আপনাকে ট্যাক্সটা দিবেন। আপনি যে সক্ষম নয় উনি ট্যাক্সটা দিবেন না, বরং ওই ট্যাক্সের টাকা তাদের ওয়েলফেয়ারে ব্যয় করা হবে। তার মানে হলো যে একসময় যখন রাজারা যখন আপনার কর কালেক্ট করতো, তারা কিন্তু সকলের উপরে চাপাই দিত। এটা সাধারণ কৃষক থেকে শুরু করে যার সক্ষমতা নাই, তার এবং দেখা যাচ্ছে তার ফসল টসল পর্যন্ত নিয়ে যেত, তার গরু ছাগল খাজনা হিসেবে নিয়ে যেত। তার মানে হলো রিগ্রেসিভ একটা ট্যাক্স সিস্টেম থেকেই কিন্তু আধুনিক প্রগ্রেসিভ একটি আয়কর ব্যবস্থাটা চালু হয়েছে, বা 200 কত বছর আগে চালু হয়েছে, 200+ ইয়ার্স আগে করাই হয়েছে। এই জন্যে যে জানাতে সাধারণ লোকরা যেন এফেক্টেড না হয়, যার সক্ষমতা নেই তার উপরে যে কোনো প্রেশার না পড়ে রাষ্ট্র পরিচালনার জন্য। এই খাতটি যত বেশি হবে, বোঝা যাবে যে দেশটি তত বেশি উন্নত, সে দেশটি তত বেশি প্রগ্রেসিভ, সে দেশটি অনেক বেশি আধুনিক একটা দেশ হিসেবে চিন্তা করা হয়। তো আমরাও সেদিকে যাচ্ছি, আমাদের চেষ্টাটা আছে। বাট একবারে আপনি যেটা কথাটা বলছি, যে আমাদের যেহেতু এখনও গ্রোয়িং একটা স্টেজে আছে, আমাদের বিভিন্ন রকমের প্রতিষ্ঠানকে, বিভিন্ন রকমের সেক্টরকে, বিভিন্ন রকমের সেবা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিভিন্ন সেক্টরকে আমাদেরকে প্রণোদনা দিতে হচ্ছে টু গ্রো। তো সেই কারণেই কিন্তু এই পরিমাণটা একটু কম। তো আমাদের কর্পোরেট ট্যাক্স রেট কিন্তু এখনও বেশি, কম্পারেটিভলি একটু বেশি হওয়ার এটাও একটা কারণ। আমরা ডিপেন্ডেন্ট অন দ্য কর্পোরেট তো সেই কারণে যখন আমরা এটাকে বেশটি যখন অনেক বড় করে ফেলতে পারবো, আমাদের সাধারণ যারা আছেন, যারা সক্ষম আছেন, প্রত্যেকে যদি এগিয়ে আসেন, তাহলে এই বেশটি অনেক বড় হবে। এবং আমার মনে হয় যে অন্তত 50% যাওয়া আমাদের জন্য কঠিন হবে না। ওকে, আমরা আলোচনা শেষের দিকে। ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ, আপনার যদি বলি যে আসলে আমাদের এই যে ট্যাক্স বৃদ্ধির জন্য আপনি যদি বলি যে 2-3টা বাধা প্রধান, যে আমাদের ট্যাক্সটা আরও বাড়া উচিত, কেন বাড়ছে না, আপনি কি মনে করেন? আমাদের শর্টকামিংস আছে। শর্টকামিংস, আমাদের নিজেদের শর্টকামিংসের মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আসলে সেই লেভেলের ক্যাপাসিটিটা এখন অর্জন করতে পারিনি। আপনারা জানেন যে বিজনেস ধরনগুলো অনেক পরিবর্তন হয়েছে গ্লোবাল পার্সপেক্টিভেও। আমাদের ট্রান্সফার প্রাইসিং, ক্রস বর্ডার ট্রানজ্যাকশান, বিভিন্ন রকমভাবে এখন পদ্ধতি হয়েছে, এবং অ্যাকাউন্টিং সিস্টেম এবং তাদের সাথে তাল মিলিয়ে আমরা যদি নিজেদেরকে তৈরি করতে না পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা সেই জায়গাটাতে, যেখানে কর ফাঁকি বলি, অ্যাভয়েডেন্স বলি, হোয়াট এভার ইট ইজ, সেটাকে অ্যাড্রেস করার মতো অবস্থা আমাদের যেতে হবে। তো সেই জায়গাটা তো আমাদের কিছুটা প্রবলেম আছে। আমাদের অ্যাক্সেসিবিলিটির অনেক অভাব আছে। আপনার গ্লোবালি যে দেশগুলোর কথা আমরা বলছি, যে সে দেশের ডাইরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশন অনেক বেশি, তারা কিন্তু সব জায়গায় তাদের অ্যাক্সেসটা আছে। ডিজিটালি দে হ্যাভ দ্য অ্যাক্সেস টু ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশনস। আপনার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব জায়গায় আছে। এখন কি এনবিআর এর আপনাদের ব্যাংকিংয়ে অ্যাক্সেসটা? নাই, আমাদের সেভাবে কোনোভাবেই নাই। তো এই যে ইন্টার কানেক্টিভিটি আমরা চেয়েছিলাম, ইন্টার কানেক্টিভিটির যে বিষয়গুলো আছে সব অর্গানাইজেশনের, আপনি একটি গাড়ি কিনছেন, তথ্যটা আমি এখন পেয়ে যাচ্ছি, আগে তাও পেতাম না। এরকম সব জায়গা থেকে যদি আমার তথ্যগুলো যদি প্রপারলি যদি এনবিআর ক্যান কালেক্ট, তাহলে ডাটাবেস যদি সেই লেভেলের হয়, তাহলে কর ফাঁকির পরিমাণ অটোমেটিক্যালি কমে যাবে, কর আদায়ের পরিমাণ অনেক বেড়ে যাবে। এরকম বহুবিধ সমস্যাগুলো আছে। ম্যান পাওয়ারের সমস্যা তো আছেই, আমি বলছি আপনাদেরকে। আমাদের এটিকে আসলে অনেক বেশি ছড়িয়ে দেওয়া দরকার, এই নেটওয়ার্কটা ছড়িয়ে দেওয়া দরকার, আমাদের এক্সপানশনও হওয়া দরকার। তো সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকের এটি আমাদের দুই পক্ষের একটা সুন্দর সমঝোতা হওয়া দরকার। মানে দ্য ট্যাক্স পেয়ার উইল কাম ফরওয়ার্ড, এবং তাদেরকে সেই আস্থার জায়গাটা তৈরি করতে হবে এনবিআরকে। তারা যেন ভালো বোধ করেন এনবিআরের বা ট্যাক্স প্রদান করার ক্ষেত্রে যেন উৎসাহিত হন। কাজেই টু ওয়ে ট্রাফিকের মতো এটি কাজ করতে হবে। দুই তরফেই যদি তাদের জায়গাগুলো থেকে বেরিয়ে আসে এবং সত্যিকার অর্থে একটি অত্যন্ত কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে, তাহলে আমার ধারণা যে এটি আসলে অনেক সময় যেটা হয় যে আপনি দেখা যায় যে এই যে কর্পোরেট ট্যাক্সের কথা আপনি বললেন হাই, তো অনেক কোম্পানি বলে
যে এনবিআর আসলে ধরেন যে গত অর্থ বছরে যেটা নিয়েছে, এই অর্থ বছরে দেখা যায় একটা ইনক্রিমেন্টাল রেটে তারা ওই কোম্পানির থেকে আবার টাকা চাইছে, সে 10%, 15% মোর। তো এখানে ধরেন যে ব্যবসা কিন্তু প্রতি বছর যে তার প্রফিট হবে বা তার আয় বেশি হবে সেটা তো নাও হতে পারে, তার ব্যবসা ডাউন হতে পারে, কিন্তু এই ধরনের একটা কিন্তু অভিযোগ এটার আছে। জন্য দেখেন আমরা কিন্তু এই বছর একটি ঐতিহাসিক অথবা যুগান্তকারী একটা পদক্ষেপ সরকার নিয়েছে। সেটি হলো যে আমাদের আয়কর আইনে বেশ কিছু ডেভিয়েশন আছে। জি, আমরা প্রত্যক্ষ কর বলছি অথচ পরোক্ষ করের মতো করে আমরা আচরণ করছি। এআইটি তো এআইটি প্রত্যক্ষ করের পার্টি আছে, বাট আমরা যেটা বলি মিনিমাম কর, মিনিমাম কর, এটা বলতাম যে তার মানে হলো যে আপনার কর পরিমাণ যাই দাঁড়াক না কেন, যেটা আমরা এআইটি হিসেবে কেটে রাখছি আপনার কাছ থেকে, সেটা মিনিমাম হচ্ছে। আপনার যদি তার চেয়ে কর কম হয় তাহলেও আপনাকে আমি 1 টাকাও দিব না, আবার যদি বেশি হয় তাহলে আপনাকে দিতে হবে। জি, তার মানে হলো যে আমরা আসলে ইম্পোজ করছি, ইনডাইরেক্ট ট্যাক্সের মতো করে ইম্পোজ করছি। এই যে একটি ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আছে যে আমরা প্রগতিশীলতার কথা বলি, সেই জায়গাতে যে এই ধরনের একটি রিগ্রেসিভ সিস্টেম একটা আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছে। এটা সরকারের কিন্তু একটা বড় রকমের, আমি বলবো যে পদক্ষেপ আমরা চিহ্নিত করতে পারি, অসাধারণ রকমের একটা পদক্ষেপ। অনেক বছর পরে এই যে প্রগতিশীল কর ব্যবস্থায় ফিরে আসার যে চেষ্টাটা করা হয়েছে এবারের বাজেটের মধ্যে দিয়ে, দ্যাট ইজ দ্য বেস্ট এফোর্ট আমি বলবো অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট এই রিস্কটা নিয়েছে, কিন্তু আপনারা জানেন যে এই যে ট্যাক্সটি আমি আদায় করছি অ্যাডভান্স ট্যাক্স হিসাবে অথবা এআইটি হিসাবে যেটা আদায় করছে কর্তন হিসাবে, সেটি আর ফেরত দিতে হচ্ছে না। তার মানে এটা গভর্নমেন্টের আর কোনো রকমের ঝামেলা হচ্ছে না, এখন কিন্তু ফেরত দিতে হবে। এবং সিস্টেমটাও করা হয়েছে, যদি আপনার ট্যাক্স কম হয় তাহলে ইট উড বি অ্যাডজাস্টেড উইদিন ক্রিয়া, অথবা 2-3 বছরের মধ্যে আপনাকে রিফান্ড দিয়ে দিতে হবে। এই যে একটি পরিবর্তনের যে চেষ্টাটা আছে সেটি আমি বলবো যে মানুষের, করদাতাদের, সাধারণ করদাতাদের আস্থা ফেরানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর বাইরে কর্পোরেট করের ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটা কিন্তু আমরা বেরিয়ে আসছি এবছর। তাদের যে যৌক্তিক কিছু খরচ আছে সেই খরচ থেকেও কিন্তু আমরা এবার খরচের পরিমাণটা, অ্যালাউবল যে লিমিটটা সেটা বাড়িয়েছে এবার, যাতে এক একজনের নেচার এক এক রকমের, এক একটা বিজনেসের নেচার, সেই বিজনেস নেচার অনুযায়ী খরচের পরিমাণ এক এক খাতে খরচের পরিমাণ বিভিন্ন রকম থাকে, সেদিকে বিবেচনা করেও কিন্তু আমরা কাজ করেছি এবছরে। এর বাইরে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার এই কমপ্লায়েন্সটিকে অনেক সহজ করার চেষ্টা করা হয়েছে। আমরা যেটা ডিরেগুলেশনের কথা বলছি, সেই ডিরেগুলেশন করা হয়েছে অনেকগুলো খাতে, এবং যৌক্তিক অনেকগুলো ব্যয়কে আমরা এবার অ্যালাউবল ব্যয় হিসাবে আমরাকে নিয়ে আসছি। এর বাইরেও আমাদের এই বছরের একটা অন্যতম ভালো দিক হচ্ছে, বিশেষ করে ইয়ের ক্ষেত্রে, কর্পোরেট করের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তাদের যে ধরেন নন কমপ্লায়েন্সের জন্য যে সমস্ত করা হতো, ইনকাম হিসেবে ট্রিট করা হতো, আপনি ধরেন 1000 টাকার আপনি একটা পারচেজ করেছেন, সেখানে আপনার 100 টাকার একটা পারচেজের এগেনস্টে আপনার হয়তো ট্যাক্স কর্তন করার কথা ছিল 3 টাকা, আপনি করেননি। তা আমাদের যে রুল ছিল, যে আইন ছিল, সেটা হলো যে এই 100 টাকায় আপনার ইনকাম হবে এবং ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন 100 টাকা। তাহলে ট্যাক্সের পরিমাণটা আপনার যদি 37% হয় তাহলে 37 টাকা আপনাকে এডিশনাল ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে এটা কিন্তু আপনার আসলে ইনকাম না। এই 60 টাকাটা আপনার কোত্থেকে যাবে? আপনার ক্যাপিটাল থেকে আসলে এটা কমতে থাকবে। তার মানে আসলে মূলধনের উপরে আমাদের একটা চার্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও আপনি ডিফল্টার, আপনি হয়তো যথাযথভাবে ট্যাক্স দেন নাই, কিন্তু তারপরে আমরা মনে করেছি যে না, এটা আসলে অনেক বেশি হয়ে যায়। তখন আমরা যেটা চিন্তা করেছি, এবারের যে বাজেটে যেটা নিয়ে আসা হয়েছে, এটা আমি মনে করি ভীষণ রকমের স্বস্তি দেবে আমাদের করদাতাদেরকে, যে পরিমাণ ট্যাক্স ওনার কাটার কথা ছিল তার 50% বেশি উনি ট্যাক্স, এডিশনাল ট্যাক্স দিবেন। তার মানে 3 টাকা যদি না কেটে থাকেন তাহলে 4.5 টাকা ট্যাক্স দিয়ে উনি পার পেয়ে যাবেন। এরকম বহুবিধ শত ক্ষেত্রে খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, অনেকগুলো এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সো আমার মনে হয় দেশের এইসব কারণেই মনে হয় এবারের বাজেটটা অনেক কারণে বলা হচ্ছে যে ব্যবসায়ী বান্ধব বা আমাদের মানে শিল্পায়ন এগুলো একটু ত্বরান্বিত করবে। আমাদের ধরেন ইভেন আপনার এক্সপোর্টের ডেফিনেশন আমরা চেঞ্জ করেছি। আচ্ছা, ডিমড এক্সপোর্ট হিসেবে একটা জিনিস নিয়ে আসছে। তার মানেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে কীভাবে সাপোর্ট করার দরকার আছে, কীভাবে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে, সেই ক্ষুদ্র বিষয়গুলোকেও মাথায় রেখেই কিন্তু এবারের বাজেটটি করা হয়েছে। তা আমি মনে করি যে অন্তত সরকার যে আন্তরিকতা দেখিয়েছে
বিশেষ করে এই সেক্টরগুলোর জন্য ব্যবসা বান্ধব এবং যেটা আমি করদাতা বান্ধব যদি বলি, তো তারাও এটা দে শুড গিভ সাম রিটার্ন অন দ্য কনফিডেন্স দ্য গভর্নমেন্ট মানে রিলাই অন দ্য ট্যাক্স পেয়ার্স। তো সেটি যদি হয় তাহলে একটা সত্যিকার অর্থে একটা পজিটিভ চেঞ্জ হয়তো আমাদের বাংলাদেশের রেভিনিউ সেক্টরে হবে ইনশাল্লাহ। জি মিস্টার মুতাসিম বিল্লাহ, আমরা একদম আলোচনার শেষ দিকে, আমি আলোচনাটা শেষ করতে চাই। সম্প্রতি যে 19শে জুলাই এনবিআর একটা আপনার অফিস অর্ডার দেয়, তো সেখানে বলছে যে আপনার এই যে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল সমূহের বিশেষ টিম দেশব্যাপী উচ্চে কর কর্তন মনিটরিং বা যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। তো এগুলোর আওতায় তারা বলছে যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রাঙ্গণে ব্যবসা কেন্দ্রে তারা বিনা বাধাই যেতে পারবে, তারা যা চাইবে সেটা তাদের দিতে হবে। আপনার অল ভাউচার, ব্যাংকের স্টেটমেন্ট, রসিদ, এই ধরনের কম্পিউটার সিস্টেমে সব কিছু। তো এগুলো নিয়ে আসলে ব্যবসায়ীরা কিন্তু অলরেডি তারা ভীত, এবং তারা বলেছে, আজকেও আমি দেখলাম যে আপনার 6টা বড় চেম্বার জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে যে এগুলো আসলে তাদের জন্য হয়রানিমূলক হবে। তো আসলে আপনাকে পেয়েছি আমরা, আপনি মেম্বার ট্যাক্স পলিসি হিসেবে আছেন, সো আসলে অনেক ব্যবসায়ী এই বিষয়টা নিয়ে জানতে চায়, আপনি কি বলবেন তাদের আসলে এটা বিষয়টা কি? আসলে যে 147-এর কথা আপনি বলছেন, যে আমাদের বিভিন্ন রকম উচ্চ কর্তন সঠিকভাবে করছে কিনা। আপনি জানেন যে বিশ্বব্যাপী উচ্চ কর্তনই হচ্ছে ট্যাক্স, বিশেষ করে ডাইরেক্ট ট্যাক্স আদায়ের সবচেয়ে বড় খাত। মানে উৎসেই যদি আমি ট্যাক্সটা নিয়ে নিতে পারি, পরবর্তীতে এসে আমি ক্যালকুলেশন করে দেখব আপনার বেশি নেওয়া হয়েছে না কম নেওয়া হয়েছে। বেশি নেওয়া হলে আপনার ফেরত দেওয়া হবে, কম নেওয়া হলে আপনি দিবেন। এই যে কালচারটা, এটাকে জোরদার করতেই হবে যদি আমরা ট্যাক্স ভিত্তিটা বাড়াতে চাই, আপনার ট্যাক্স জিডিপি রেশিওর কথাটা বাড়াতে চাই। তো উচ্চ কর্তন মনিটরিং করা ছাড়া তো উপায় নেই। তো সেইটা কত বেশি ট্রান্সপারেন্ট ওয়েতে করা যায় সেই কাজটি করা হচ্ছে। ইভেন আমাদের আপনি খেয়াল করেন যে আমি বলেছি যে অডিট যখন সিলেকশন হচ্ছে আগে ম্যানুয়ালি করা হতো, সার্কেল থেকে সিদ্ধান্ত দিত যে এই ফাইলগুলো অডিট করা যেতে পারে, এনবিআর সেই অর্ডারটা করতেন। এখন তা করা হচ্ছে না, এখন এনবিআর এর ডিজিটালি কাজটি হচ্ছে উইদাউট এনি হিউম্যান টাচ। তার মানে এখানে একটা ট্রান্সপারেন্সি অলরেডি চলে এসছে। এবং এই যে আমাদের উচ্চ কর্তন মানে ইয়ের ক্ষেত্রেও আমরা এরকম একটা সিস্টেম চালু করতে যাচ্ছি, এনবিআর চেষ্টা করছে যে এই অডিট যেরকম সিলেকশন হয় এইভাবেই সিলেকশনটা হবে, যাতে যারটা সিলেকশন হবে উনি যদি ফাঁকি দিয়ে থাকেন তাহলে পরিমাণটা এমন হবে যাতে অন্যরা যেন আর কখনো ফাঁকি দেওয়ার চিন্তা না করেন। আর একটা হলো যে বহু বছর যাওয়ার যে প্রবণতাটা ছিল, যে ইচ্ছা করলে আমরা যখনই দেখতাম যে একটি ফাইলে সমস্যা দেখা যাচ্ছে, উচ্চ কর্তন ঠিকভাবে করেনি, আমরা তার প্রিভিয়াস অনেক বছরে চলে যেতাম, সেটাকেও কিছুটা কমিয়ে নিয়ে সেটা লিমিটেড পরিমাণ যাওয়ার কথাটাও আমরা বলার সিদ্ধান্ত আমাদের আছে। তো এইভাবে আসলে সত্যিকার অর্থে খুব টেন্সড হওয়ার মতো বিষয়টা না। আর কীভাবে সঠিকভাবে যেন করে, তারা যেন কোনো রকমের হয়রানি না করতে পারে, তার জন্য কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সগুলো নেওয়া হচ্ছে। সো এটা কোনো সমস্যা হবে না। তবে বাস্তব বিষয়টি হচ্ছে যেটি ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি করেছে দু একটা ক্ষেত্রে, এবং আমরা যেটা বলেছি অনেক ক্ষেত্রে এটা সত্যি যে আমরা যদি 10টি ক্ষেত্রে আমরা অডিট করতে যাই, তার 9টি ক্ষেত্রেই সমস্যা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। সো এটা আমার মনে হয় যে তাদেরও এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। তারা যদি উচ্চ কর্তন সঠিকভাবে করে থাকে তাহলে তো আসলে ভয় পাওয়ারও কিছু নেই, আর এটা নিয়ে টেন্সড হওয়ারও কিছু নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যে পদ্ধতিগুলো করার চেষ্টা করছি, দ্য ট্রান্সপারেন্ট ওয়ে সিলেকশন প্রসেসটা করা, এবং এই যে অডিটটা কিভাবে করবেন তার একটা গাইডলাইন্সও করে দেওয়া হচ্ছে। সো খুব একটা ডেভিয়েশন করার খুব একটা সুযোগ পাবে না। তার মানে হচ্ছে যে আমাদের কার্যক্রমের উপরে যদি স্বেচ্ছাচারিতার সুযোগগুলো কমিয়ে দেওয়া যায়, ডিজিটাল সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা যায় বাছাই ক্ষেত্রে এবং এই পদ্ধতির ক্ষেত্রেও, তাহলে আসলে ট্যাক্স পেয়ারদের হ্যারাসমেন্ট হওয়ার কোনো সুযোগ থাকে না, ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর তবে এই ক্ষেত্রে সচেতন হওয়ার বিষয় আছে, মানে যেটি প্রাপ্য, সরকারের প্রাপ্য ট্যাক্সটি যেন তারা সঠিকভাবে কর্তন করেন, সঠিকভাবে দেন, সেই বিষয়টা যদি সঠিক থাকে তাহলে আসলে বাংলাদেশে এরকম কোনো অবস্থা এখনও নেই যে ওনার কাছে হ্যারাসমেন্ট করার কোনো সুযোগ আছে। রাইট, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস ইকোনমি শোতে যোগ দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য। দর্শকদেরকে অবশ্যই তারা আমাদের কথা শুনেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
দর্শক, আমরা আলোচনা করলাম ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মেম্বার ট্যাক্স পলিসি এনবিআর এর। আমরা কিন্তু বিভিন্ন ট্যাক্সের বিষয়গুলো নিয়ে এবং সর্বশেষ যেটা আসলে ব্যবসায়ীরা এনবিআর এর একটা উদ্যোগ কে নিয়ে যারা আসলে খুব আতঙ্কিত, তো সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবং আসলে এনবিআর কি পরিকল্পনা করছে, যে এই যে সরকারের যে 6,04,000 কোটি টাকার যে এনবিআর এরই টার্গেট দেওয়া হয়েছে এই অর্থ বছরে, তো সেটার জন্য আসলে এনবিআর কি করছে এবং সেটা আসলে নেট বাড়ানোর পরিকল্পনায়, সেটাও আমরা জানতে পারলাম। এবং আসলে ট্যাক্সটা মানুষ কেন দিবে সেগুলো কিন্তু মিস্টার ফারুকী এখানে এনেছেন। সো দর্শক, আমরা আশা করি আসলে যে কোনো দেশের আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন বা আসলে লেভেল আপ বলেন, তো এগুলো কিন্তু এগুলোর জন্য আসলে মানুষের কিন্তু ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্স দিতে গিয়ে যে আসলে মানুষের একটা ভয় ভীতি বা হয়রানির শিকার হওয়া, তো সেগুলোও কিন্তু ওনারা যেটা আমরা জানতে পারলাম যে এখন আসলে গ্র্যাজুয়ালি ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে, যেটা অলরেডি যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল করছে এরা কিন্তু ডিজিটাল ম্যান্ডেটরি করা হয়েছে, যেখানে আপনার কোনো অফিসারের সাথেই আপনার কোনো ইন্টারাকশন দরকার হবে না। সো এগুলো কিন্তু উদ্যোগ, আসলে সামনে হয়রানি আরও কমবে বলে আমরা আশা করি। সো দর্শক, আমরা আমাদের আলোচনা বিস্তারিতভাবে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।